হাসপাতালে চিকিৎসাধীন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে জ্বর নিয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ক্লিন্টনের সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, প্রেসিডেন্ট ক্লিন্টন জ্বরে আক্রান্ত হলে তাকে পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জ টাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। তবে তিনি এখন ভালো আছেন। আশা করছি ক্রিসমাসে তিনি বাড়িতে থাকতে পারবেন। ৭৮ বছর বয়সী ক্লিন্টন গত কয়েক বছরে বেশ কয়েকবার শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে গেছেন। সবশেষ ২০২১ সালে ৬ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেবার তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল। ২০০৮ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন বিল ক্লিন্টন। এরপর তার বাইপাস সার্জারি হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জীবনযাপন প্রক্রিয়ায় বিশেষ করে খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনেন ক্লিন্টন। ২০২২ সালের নভেম্বরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। তার করোনার মাঝামাঝি মাত্রার উপসর্গগুলো ছিল বলে জানা যায়। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ২ দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিল ক্লিন্টন। পরবর্তীতে তিনি বিভিন্ন কূটনীতিক ও দাতব্য কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থেকেছেন। গত মাসে রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ায় সরকারকে দায়-দায়িত্ব নেওয়ার দাবিতে রোববার সার্বিয়ার রাজধানীতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ছাদ ধসের জন্য নেতাদের দায়িত্ব নিতে হবে। সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বলছে, সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। দেশব্যাপী বিক্ষোভকালে অনেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগ এনেছেন। ছাত্ররা নিহতদের স্মরণে ১৫ মিনিট নীরবতা পালন করে। নীরবতার পর বিক্ষোভকারীরা শীষ এবং ভুভুজেলা বাজিয়ে স্লাভিজা স্কয়ার দখল করে। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে ২৯,০০০ লোক অংশ নিয়েছিল। বিক্ষোভকারীরা রাষ্ট্র হলো শিশুদের সম্পত্তি এবং বিক্ষোভ হলো পরীক্ষা লেখার সম্বলিত ব্যানার নিয়ে প্রধানমন্ত্রী ও নোভি সাদের মেয়রের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে তারা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ছাত্ররা বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ রাখার এবং আগের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে। এদিকে বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করার জন্য কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সরকার শুক্রবার শীতকালীন ছুটি ঘোষণা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখে বলেছে, তাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। সারা দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদেই শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত ১৪ মার্চ ধরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। অভিযানের নামে নির্বিচার হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখো মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫,৩১৭ জন আর আহত হয়েছেন ১,০৭,৭১৩ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ইসরায়েলি আগ্রাসনে গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লাখো মানুষ আশ্রয় নিয়েছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হতাহত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ। ৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সফরটি শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর এটি প্রথম ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর। তাই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে 24 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বসবেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে। বার্তা সংস্থা পিটিআই তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সফরে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও জয়শঙ্কর বৈঠক করবেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি সাক্ষাৎ করতে পারবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। ভারতীয় আরেক সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে সে ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কিছু না বললেও ধারণা করা হচ্ছে আঞ্চলিক বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে স্থান পেতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেন যখন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মেয়াদও শেষ হতে চলেছে এই জানুয়ারিতেই। আগামী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তাই সবকিছু মিলিয়ে জয়শঙ্করের এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ক্ষমতাচ্যুত হয়েছেন সম্প্রতি, পালিয়ে যেতে হয়েছে রাশিয়ায়। রাজনীতিতে ফিরতে পারবেন কিনা নিশ্চিত নয়। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ডিভোর্স ফাইল করেছেন তার স্ত্রী আসমা আল আসাদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, তুরস্ক ও আরবের বিভিন্ন মিডিয়ার বরাতে এই তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এতে বলা হচ্ছে, মস্কোতে থাকতে চাইছে না আসমা, এ কারণে রাশিয়া ছাড়তে আদালতে আবেদন করেছেন। তিনি যুক্তরাজ্যে যেতে চান। এই আবেদন পর্যালোচনা করছে রুশ কর্তৃপক্ষ। বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে গত 8 ডিসেম্বর ক্ষমতা ছেড়ে স্ত্রী ও 2 সন্তান সহ রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তখন থেকে মস্কোতেই রয়েছেন তিনি। 1975 সালে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের অ্যাক্টন এলাকায় জন্মগ্রহণ করেন আসমা আল আসাদ। সেখানে সিরীয় বাবা মায়ের পরিবারে বেড়ে ওঠেন। পরে 2000 সালে 25 বছর বয়সে সিরিয়ায় চলে যান তিনি। বাশার আল আসাদ ক্ষমতায় আসার কয়েক মাস পরে তাকে বিয়ে করেন আসমা। সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে 24 বছর ধরে পশ্চিমা গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আসমা আল আসাদ। 2011 সালে বিখ্যাত সাময়িকী ভোগের প্রতিবেদনে জায়গা পান তিনি। ভোগ সেই সময় তাকে মরুভূমির বুকে এক গোলাপ বলে অভিহিত করে। যদিও বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে ভোগ তাদের ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়। এবার তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষমতা থেকে বিতাড়িত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন তার স্ত্রী আসমা আল আসাদ। বিবাহ বিচ্ছেদের পর তিনি রাশিয়া ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনাও করেছেন। তবে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, না, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।